সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে, সাথে আছি আমি অনুভা বিশ্বাস। সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত আরো ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক নিয়ে যাওয়া হচ্ছে। আজ বুধবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ৩ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩ জন 11টা 20 ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এর আগে বিভিন্ন সময় ২২ জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার। সব মিলিয়ে ২৮ জন গেল দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য। রানিং স্টাফদের কর্মবিরতিতে মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকায় কমলাপুর স্টেশনের ১,২০,০০,০০০ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন। এছাড়া কোচ ব্যালেন্সের কারণে জয়ন্তিকা ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের আজকের যাত্রা বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনের নিজ কার্যালয়ে তিনি এইসব তথ্য জানান। তিনি বলেন, যে দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেগুলোর টাকা যাত্রীদের রিফান্ড করা হবে। যারা অনলাইনে কেটেছেন তাদের অনলাইনে ফেরত দেওয়া হবে। যারা সরাসরি কাউন্টার থেকে কিনেছেন তাদের সরাসরি দেওয়া হবে। এদিন পারাবত এক্সপ্রেস ট্রেন ৪ ঘন্টা বিলম্বে ছেড়েছে। অন্যান্য ট্রেনের ১ থেকে ১.৫ ঘন্টা শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পূর্বের চাইতে অনেক বেশি গ্রহণ করা হয়েছে। যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, পুরো ইজতেমা ময়দানকে ৩৩৫টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমা এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এখনই আমরা ওইসব আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। আপনারা দেখবেন আমাদের এই যে প্রিন্টেড বুক, এই বুকটা কিন্তু নট ফর জেনারেল ইউজ। এটা কাদের জন্য? দিস ইজ ফর ইন্টারনাল ইউজ। আমার প্রত্যেকটা ফিল্ড কমান্ডার যারা পুলিশের তাদের হাতে থাকবে, সো দ্যাট তারা যেন বুঝতে পারেন যে পুরো ব্যবস্থাটা কি এবং তার অংশটা, তার ভূমিকাটা কি। অন্যান্য সময় আমরা কি করতাম, শুরুতে একটা ব্রিফিং দিয়ে দিতাম সবাইকে, সবাই যার যার ব্রিফিং শুনে যার যার জায়গায় চলে যেতেন। এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি, আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি, সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন, আবার পুরো হোল পিকচার একটা হলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে। এতে আমার মনে হয় ইন কেস অফ এনি সর্ট অফ আনটুয়ার্ড ইনসিডেন্ট আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা উইল অ্যাক্ট ইন ওয়ান বডি, সবাই একই সাথে রিঅ্যাক্ট করতে পারে। আমার মনে হয় যে এই জায়গাগুলো। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। তবে ময়মনসিংহের ট্রেনে যাত্রীর সংকট দেখা দিয়েছে। এর মধ্যে ভোগান্তি বাড়িয়েছে শিডিউল বিপর্যয়। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ নাজমুল হক। তিনি বলেন, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে সকাল 7:30টায় ছেড়ে গেছে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস। প্রত্যেকটা ট্রেন স্টেশনে আসছে 30 থেকে 40 মিনিট দেরি করে। তারপরও স্বস্তির খবর, ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলে যাত্রীর সংখ্যা আগের মতোই বাড়বে। শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। ময়মনসিংহ অঞ্চলে 28 জোড়া ট্রেন চলাচল করে। এতে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে প্রায় 6,000 যাত্রী যাতায়াত করেন। বলছিলাম না সস্তা 3 অবস্থা, এবার বুঝো ঠেলা। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। ভাড়া নিয়ে ব্রজমোহন কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বিরোধের পর নিরাপত্তা দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন বরিশালের রূপাতুলি বাস টার্মিনালের শ্রমিকরা। বুধবার সকাল 6টা থেকে কর্মবিরতি শুরু হয়। এতে বন্ধ হয়ে গেছে
বরিশাল বিভাগের সকল রুটের বাস চলাচল, ফলে সকাল থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জানা যায় সকাল থেকে অনেক যাত্রী টার্মিনালে এসে বাস না পেয়ে ফিরে গেছেন। বরিশাল থেকে মঠবাড়িয়া, বরগুনা, কুয়াকাটা রুটের একাধিক যাত্রী বলেন, পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রূপাতলী বাস টার্মিনালে এসেছিলাম, এসে শুনলাম শিক্ষার্থী ও শ্রমিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ রয়েছে। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে মাহিন্দ্রা বা সিএনজি রিজার্ভ করে গন্তব্যে যেতে হবে। এর আগে মঙ্গলবার বিকেলে ঝালুকাঠি থেকে আসা বিএম কলেজের এক ছাত্রীর সঙ্গে হাফ ভাড়া নিয়ে বাসের স্টাফের কথা কাটাকাটি হয়। এ খবর জানতে পেরে সন্ধ্যার পর ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা রূপাতলী বাস স্ট্যান্ডে গিয়ে দুটি বাস ভাঙচুর করে। এ সময় বাস শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চয়তায় পড়েছেন নুরুন নাহার আক্তার। অভাবে সংসার যখন দুমুঠো অন্ন জোগাড় করাই কষ্ট, সেখানে মেয়ের স্বপ্ন পূরণে চোখে আধার দেখছেন দিনমজুর বাবা। মেয়ের স্বপ্ন পূরণ করতে সবাইকে পাশে দাঁড়ানোর অনুরোধ তাদের। মেয়ে ডাক্তার হবে এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তাআলা যেন আমাকে দেখে যেতে দেয়। মাধ্যমিকে ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে অর্জন করেছেন গোল্ডেন এ প্লাস। টিফিনের জমানো টাকায় ফর্ম কিনে অংশ নেন মেডিকেল ভর্তি পরীক্ষায়, সেখানেও পেয়েছেন সফলতা। তবে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমরা গর্ববোধ করতেছি এবং তার সহযোগিতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমরা তার মঙ্গল কামনা করি। এই গল্প গোপালগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার দিনমজুর রুকু মল্লিক ও গৃহিণী পারুল বেগমের মেয়ে নুরুন নাহার অন্তরার। গত 20 জানুয়ারি প্রকাশিত মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা হলে জানা যায় তিনি উত্তীর্ণ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। গরিব মানুষ তো আশা করি না যে মেয়েটা মেডিকেলে চান্স পাবে, এটা বাস্তবে এটা একটু স্বপ্নের বিষয়। কিন্তু হঠাৎ করে মেয়েটা রেজাল্ট যেদিন দিয়েছে, মেয়েটা দেখে তো আনন্দে মা আমি মেডিকেলে, মানে গলাটা জড়াই ধরে কান্দে দিয়েছে। এখন এক আনন্দ যে ও মেডিকেলে চান্স পাইছে, আবার ওর বাবার দিক তাকাইয়ে যে আমার বাবা তো একজন দিনমজুর, একটা মেডিকেলে ভর্তির টাকাই আমার বাবার গুছাতে 6 মাস লাগবে, তাই আমি কি করে মেডিকেলে পড়বো। নুরনাহারের বাবা রুকু মল্লিক এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। দিনে যা আয় করেন তা দিয়ে কোনো রকমে চলে 4 সদস্যের সংসার। তার পক্ষে মেয়ের মেডিকেল কলেজে ভর্তি ও পড়াশোনা চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি আমার এই দুটো মেয়েই আমার পুত্র সন্তান। আমার ইচ্ছা আমি তাদেরকে লেখাপড়া শিখাবো, সেইভাবেই আমি এই পরিশ্রম করে চলছি শুধু তাদের জন্য। আমার এই পরিশ্রম করে যা পাই এই ছাড়া আমার আর কোনো আয় নেই। ছোটবেলা থেকে পড়ালেখায় মনোযোগী নুরুন নাহার 2022 সালে জেলা শহরের সরকারি বিনাপানি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন। 2024 সালে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে এইচএসসিতে পান গোল্ডেন এ প্লাস। গত 17 জানুয়ারি অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় তিনি অংশ নেন টিফিনের টাকা জমিয়ে ফর্ম কিনে। ফল ঘোষণার পর থেকে নুরুন নাহারের পরিবারের সদস্যরা খুশিতে ভাসলেও অর্থাভাবে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। প্রতিবন্ধকতা নানাভাবেই, সেটা আর্থিক হোক, সমাজের বিভিন্ন ধরনের কথা হোক, নানাভাবেই সেটা ফেস করতে হয়েছে। কিন্তু আমার মা বাবা, আমার শিক্ষকরা সবসময় আমার সাথে ছিল, তাই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা দ্রুতই ওই শিক্ষার্থীর খোঁজ খবর নিয়ে তাকে আর্থিকভাবে সহযোগিতা করব। সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত গোপালগঞ্জের নুরুন নাহার, তার বিষয়টি আমাদের নলেজে এসেছে। আমরা তাকে সার্বিকভাবে, বিশেষ করে তার ভর্তি হওয়ার থেকে শুরু করে তার পড়াশোনা যাতে নির্বিঘ্নে, মেডিকেলে পড়াশোনা যাতে নির্বিঘ্নে চালাতে পারে, সে বিষয়টি গোপালগঞ্জ জেলা প্রশাসন থেকে তাকে টেক কেয়ার করা হবে। আগামী 4 ফেব্রুয়ারি নুরুন নাহারের ভর্তির শেষ দিন। সরকার ও সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবারটি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি আদেশ স্থগিত করেছেন দেশটির একজন বিচারক। শত শত বিলিয়ন ডলারের ফেডারেল মঞ্জুরি ও ঋণ আটকে দেওয়ার বিষয়ে ট্রাম্প যে আদেশ দিয়েছেন তা কার্যকর হওয়ার আগ মুহূর্তে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিচারক লরেন আলী খান আগামী সোমবার পর্যন্ত এই স্থগিত আদেশ দিয়েছেন। এর আগে মঞ্জুরি পাচ্ছিলেন এমন ব্যক্তিদের সংগঠনগুলোর একটি গ্রুপ এই বিষয়ে মামলা করে।
মামলায় বলা হয়েছে ইতোমধ্যেই অনুমোদন হওয়া তহবিল সাময়িকভাবে স্থগিত করার মাধ্যমে হোয়াইট হাউস আইন লঙ্ঘন করেছে। প্রেসিডেন্টের আদেশ কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগেই আদালতের আদেশটি এসেছে। ফেডারেল আর্থিক সহায়তার অর্থ বিতরণ বা এ সম্পর্কিত সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার জন্য হোয়াইট হাউসের বাজেট অফিসের ভারপ্রাপ্ত প্রধান সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন। মক্কা ও মদিনায় সম্পত্তি আছে এমন কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরবের মার্কেট রেগুলেটর। মূলত বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ইসলামের 2 পবিত্র শহরে বিদেশিদের এই সুযোগ দেওয়া হবে। এই পদক্ষেপের ফলে বিদেশিরা এমন কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে যাদের আয় ইসলামিক পুণ্যার্থীদের উপর নির্ভরশীল। দেশটির ক্যাপিটাল মার্কেট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হল বিদেশি পুঁজি আকৃষ্ট করা। তাছাড়া শহর দুটির বর্তমান এবং ভবিষ্যতের প্রকল্পগুলোর জন্য তারল্য সরবরাহ করা। সৌদি আরব চেয়ে 2030 সালের মধ্যে হজ ও ওমরা মিলিয়ে বছরে 30 মিলিয়ন পুণ্যার্থীকে স্বাগত জানানো। 2019 সালে দেশটি এখান থেকে $12 মিলিয়ন আয় করে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।